দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল এর উদ্বোধনী কনসার্ট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনসমাগম চায় না সরকার, কঠিন চ্যালেঞ্জ নিয়ে সফল আয়োজনের আশায় বিসিবি। আইপিএল এর রেকর্ড দামে বিক্রির পরদিনই মোস্তাফিজের ম্যাজিক। আইএল টি20-তে 3 উইকেট শিকার কেকেআর পেসারের পুরো মৌসুমে এনওসি নিয়ে এবারও বিসিবির টালবাহানা। অগ্রাধিকার ভিত্তিতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে হবে স্পোর্টস হাব, কাজ করা হবে ঝরে যাওয়া ছাত্রদের নিয়েও। এবং প্রতিবাদের মুখে 2026 বিশ্বকাপের টিকিট মূল্য কমাতে বাধ্য হলো ফিফা। রাখা হলো $7 ক্যাটেগরি। হাতে গোনা কিছু সমর্থকের জন্য ব্যবস্থা করায় এখনো বৈষম্যের অভিযোগ। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। নিরাপত্তা শঙ্কায় বিপিএল উদ্বোধনী প্রোগ্রাম এবং কনসার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বড় ধরনের জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে 26 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। 26শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও 24শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। গেল বছর লিগ শুরুর আগে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানকে নিয়ে এসে আয়োজন করা হয়েছিল কনসার্টের। কথা ছিল এবার আর বিদেশি শিল্পী নয়, দেশি শিল্পীদের নিয়ে আরো জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এবার আর কনসার্ট করা হচ্ছে না। দেশে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। 25শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে বর্তমান পরিস্থিতিতে 24শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত 10টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়, মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে মাঠে খেলা গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা। উদ্বোধনী আয়োজন বাদ পড়লেও সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়ে শুরু হচ্ছে এবারের বিপিএল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিপিএল এর 12তম আসরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গভর্নিং কাউন্সিল। তবে গেল বছর দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড ও আসরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্র্যান্ড ভ্যালু কমেছে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের। সম্প্রচার সত্ত্বের মূল্য কমেছে প্রায় 8 কোটি টাকা, যার জন্য দেশের বর্তমান পরিস্থিতিকেও দায়ী করছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন। তবে এবারের বিপিএলে দারুণ কিছু করে আবারও এই টুর্নামেন্টে সুনাম ফিরিয়ে আনার আশ্বাস বিসিবি সহসভাপতির। কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। সেই আসর নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই বিপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক বেশি, তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেই বিপিএল নিয়ে কথা বলবো বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্যর সঙ্গে। সাখাওয়াত ভাই, আমাদের কয়েকদিন পরেই আসলে বিপিএলটা শুরু হচ্ছে। সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়ে শেষ। ক্রিকেট ট্যুরিজমে যে কিছু করা যায় সেটা আমরা সর্বপ্রথম বিসিবি থেকে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাজ করছি। সব কিছুতেই ট্যুরিজমের একটা ফোকাস থাকবে, যেন আমরা বাংলাদেশকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারি সারা পৃথিবীর কাছে। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে এবার টিভি রাইটসের মূল্যটা অনেক কমে গেছে। এখন দেশের যে সিচুয়েশন, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাও একটু নট দ্যাট মাচ। আবার আমাদের খেলাটা যখন থেকে আমরা বলেছি যে বিপিএল হবে, লিড টাইম ছিল ভেরি লেস। আরেকটা হলো যারা পার্টিসিপেট করতো এটাতে
টিভি রাইটস এবং অন্যান্য ওই টেন্ডারেই এসছে লোয়েস্ট যে তাকেই তো আপনাকে কাজ দিতে হবে। আপনি যেহেতু বিসিবির সহসভাপতির দায়িত্বে আছেন, ক্লাবগুলো খেলছে না, তারা হচ্ছে যে প্রায় 8টা ক্লাবের অনেকগুলো ক্রিকেটারের ক্যারিয়ার এখন হুমকির মুখে। তাদের জন্য আপনারা বিকল্প চিন্তা করছেন এবং এই বিকল্প চিন্তাটা আসলে কতদিনের মধ্যে আপনারা বাস্তবায়ন করতে চান? প্লেয়াররা হলো খেলার প্রাণ, আর প্লেয়ারের স্বার্থটাই আমাদেরকে দেখা লাগবে, এটা যে যাই বলুক। এরপরে হলো প্লেয়াররা যেখানে যায় সেই ক্লাব, সেই অর্গানাইজেশনস, এরপরে হলো আমাদের পৃষ্ঠপোষক যারা, সংগঠক যারা, যারা ক্লাবের মালিক, এদের সবাই স্বার্থই আমাদেরকে দেখতে হবে, কিন্তু সবার আগে প্লেয়ারদেরটা দেখতে হবে, কারণ এটা একটা বার্নিং বিষয় এবং খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেবি উইদিন এন উইক। ধন্যবাদ সাখাওয়াত ভাই। কথা বলছিলাম বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে। বিপিএল এবং দেশের ক্রিকেট নিয়ে জেনেছি নানা বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারও মুস্তাফিজুর রহমানের পুরো আইপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ফুল সিজনের জন্য এনওসি পাচ্ছেন না কাটার মাস্টার। লিগ চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 10 দিনের জন্য তাকে দলে চায় টিম ম্যানেজমেন্ট, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আর এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেট অপারেশনসকে দেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল। নিজের রেকর্ড ভেঙে চুরে আইপিএলে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি মূল্য 9 কোটি 20 লাখ রুপিতে নিজের ঠিকানা গেড়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ নিজ বোর্ড থেকে এনওসি পাওয়া। গেল বছর বিগ ব্যাশে দল পেয়েও বোর্ডের অনুমতি না পাওয়ায় খেলা হয়নি রিশাদ হোসেনের। এবছর জাতীয় দলের ম্যাচ না থাকায় রিশাদ সুযোগ পেয়েছেন বিগ ব্যাশ খেলার। মুস্তাফিজের বেলায়ও বহুবার হয়েছে এমনটা। আইপিএলে দল পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি লিগ। আইপিএলে ফিজের এনওসি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তিনি অবশ্য বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্রিকেট অপারেশনসের হাতে। মুস্তাফিজ খেলে হচ্ছে বাংলাদেশের জন্য এবং মুস্তাফিজকে যে ডিপার্টমেন্টে দেখে সেটা ক্রিকেট অপারেশনস। তো ক্রিকেট অপারেশনস আমার থেকে ভালো বলতে পারবে। তারপরে আমি ব্যাপারটা আলোচনা করে, হয়তো এটা তো গতকালকে ঘটলো এবং আপনারা জানেন যে আমাদের ওই আইপিএলের সময় আর কি সিরিজ আছে, আমাদের কোন ফরম্যাটে মুস্তাফিজকে বাংলাদেশের জন্য দরকার, কোন সিরিজে বাংলাদেশকে মুস্তাফিজকে হয়তো দরকার না হতে পারে, সেটা ক্রিকেট অপারেশনস চিন্তা করে জানাবে। সরাসরি কথা না বললেও মুঠোফোনে মুস্তাফিজের এনওসি সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা টাইগারদের। 2027 বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইপিএলের জন্য ফিজকে এনওসি দিলেও ওয়ানডে সিরিজে 10 দিনের জন্য কাটার মাস্টারকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। প্রায় পুরো আইপিএলের সুযোগ পাবে, মাঝখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, সেখানে হয়তো ওকে আমরা 8-10 দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজের সময় রাখবো। 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত চলবে আইপিএল। ভারতীয় লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের রেকর্ড দামে বিক্রির পর তিনি মুস্তাফিজের ম্যাজিক। আইএল টি-20তে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার। সাকিবের এমআই এমিরেটসের বিপক্ষে 4 ওভারে 34 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান, ডাগআউটে দর্শক সাকিব আল হাসান। আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় ছিলেন তিনি, কিন্তু এখন রাজত্ব মুস্তাফিজের। আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড 9 কোটি 20 লাখ টাকায় বিক্রি হয়েছেন। তাকে নিয়ে কাড়াকাড়ি লাগিয়েছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। অবশেষে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ছিনিয়ে নিয়েছে কাটার মাস্টারকে। নিলামে কেন তাকে নিয়ে এত হইচই সেটা প্রমাণ করতে একেবারে কালক্ষেপণ করেননি। পরদিনই ফিজের ঝলক দেখেছে আইএল টি-20। সাকিববিহীন এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে সেরা বোলিংটাই করেছেন টাইগার সুপারস্টার। তার কাটারের মায়াজালে দলীয় স্কোরটাকে নাগালের বাইরে নিয়ে যেতে পারেনি এমআই। স্লগ ওভারে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন মোস্তাফিজ। ইনিংসের 18তম ওভারের প্রথম বলে ডেঞ্জারম্যান রশিদ খানকে আউট করে শুরু। এরপর ব্রিটিশ হার্ড হিটার টম ব্যান্টন আর আফগান এএম গজনফারকে ফেরান প্যাভিলিয়নে। 1 ওভারে 3 উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের হ্রাস টেনে ধরেন কাটার মাস্টার।
শেষ পর্যন্ত বোলিং ফিগার 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট। এ নিয়ে আসরে 5 ম্যাচ খেললেন ফিজ। 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 5 নম্বরে। মাকসুম আলম খান, সময় সংবাদ। মোস্তাফিজুর রহমানকে পুরো উচ্ছ্বসিত সিটি অফ জয় কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষ। কাটার মাস্টারের অন্তর্ভুক্তিতে কেকেআরের শক্তি আরও বেড়েছে, এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ভক্তরা। আইপিএলের মতো মঞ্চে অভিজ্ঞ এই বাংলাদেশি পেসারকে দলে নেয়ায় নীতি নির্ধারকদের ধন্যবাদও জানিয়েছেন তারা। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শীতের কুয়াশা ভেদ করে প্রতিদিনের মতোই ইডেন গার্ডেন্সের সংলগ্ন মাঠে অনুশীলনে ব্যস্ত তরুণ ক্রিকেটাররা। তবে বুধবার তাদের ছিল অন্যরকম আনন্দ, কারণ একটাই, মুস্তাফিজুর রহমান। কলকাতাবাসীর দল কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে বাংলাদেশি ক্রিকেট তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। সেই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শহরের তরুণ এই ক্রিকেটাররা। তাদের বক্তব্য, নির্বাচক মণ্ডলী একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কত টাকায় একজন ক্রিকেটারকে নেওয়া হলো তার চেয়েও গুরুত্বপূর্ণ তিনি মাঠে কতটা কার্যকর। সেই দিক থেকে মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে সেরাদের একজন বলেও দাবি করেন তারা। আমি মনে করি খুব ভালো বাই করেছে কেকেআর। মুস্তাফিজুর খুব কোয়ালিটি হোয়াইট বলের বোলার। আইপিএল আমরা দেখেছি আগে চেন্নাই সুপার কিংস হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। খুব স্মার্ট বোলার, ইন্টেলিজেন্ট বোলার। অনেক বছর আইপিএল খেলেছে, অনেক ভালো ভালো টিমে খেলেছে, অনেক ভালো পারফর্মও করেছে। তো 9 কোটি দিয়ে প্লেয়ারের ভ্যালিউ আপ করা, এটা কোনো আপত্তিজনক নেই। নো ডাউট খুব ভালো বোলার। এবার ও যদি নিজের কোর্টে বেস্ট পারফর্ম করে তাহলে ভালোই দেবে কেকেআর-এর জন্য। খুব ভালো লাগছে, হয়ে এসছে, ভালো খেললেই ভালো, নিজের সিজনটা ভালো যাক। বেস্ট অফ লাক ফর হিম। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কেকেআরের জার্সিতে খেলতে চলেছেন মুস্তাফিজুর। আইপিএলে তার অভিজ্ঞতাও কম নয়। ইতিমধ্যে 5টি আলাদা দলের হয়ে খেলেছেন তিনি। কেকেআর তার 6ষ্ঠ আইপিএল দল। নিলামের দিক থেকেও রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত বড় অঙ্কে আইপিএলে অন্তর্ভুক্ত করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ম্যাচের পর ম্যাচ কেকেআর নতুন কি সাফল্যের গল্প লেখে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে 22 বছর পর টেস্ট ফিরছে ডারউইনে। অস্ট্রেলিয়া সফরে লাল সবুজের 2 টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি পায় মারারা ওভাল। ডারউইনের এই মাঠে টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও টেস্ট ক্রিকেট ফিরছে দীর্ঘ 22 বছর পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের ভেন্যু এবার ম্যাকাই ও ডারউইন, যদিও এর আগে ভেন্যু নির্বাচন করা হয়েছিল নর্দার্ন টেরিটরি। ভেন্যু বদলের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। 2027 এই সফর আয়োজনের কথা থাকলেও টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে আগামী বছর আগস্টে। খেলাধুলায় বৈষম্য না করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে স্পোর্টস হাব নির্মাণের পাশাপাশি সেখান থেকে ঝরে যাওয়া ছাত্রদের নিয়েও কাজ করতে চান তিনি। এদিকে জেলা পর্যায়ের 16 দল নিয়ে বাফুফেকে সুপার লিগ আয়োজনের পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এনএসসিতে প্রথম দিনের অফিসে তিনি ডাক দেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের। প্রায় 1 ঘন্টার মতবিনিময় সভায় জানার চেষ্টা করেছেন বিভিন্ন ফেডারেশনের সীমাবদ্ধতা ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তাদের চাওয়া পাওয়াগুলো। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া অনুরাগী আসিফ নজরুল নিয়মিত খেলার পাশাপাশি ফুটবল নিয়ে বেশ জানাশোনা তার। তাই বাফুফের সাধারণ সম্পাদকের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান ক্রীড়া উপদেষ্টা। তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। ফুটবল ফেডারেশনকে দেন বেশ কিছু দিক নির্দেশনা। জেলা পর্যায়ে 16 দল নিয়ে সুপার লিগ আয়োজন করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। ক্রীড়াঙ্গন নিয়ে মাত্র 2 মাস কাজ করার সময় পাবেন আসিফ নজরুল। বিকেএসপি কেন্দ্রিক পরিকল্পনা সহ সব ডিসিপ্লিনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। খেলাধুলার মধ্যে যদি আমি সবসময় এলিটিজম নিয়ে আসি তাহলে হবে না।
আমাদের গণমানুষের কথা ভাবতে হবে। গণমানুষের কাছে যে খেলাটা জনপ্রিয় ওই খেলাটাকে আমাদেরকে পেট্রোনাইজ করতে হবে। বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সেলেন্স টাইপের করা যায় কিনা। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি। ফেডারেশনগুলোর দাবি দেওয়া শুনে তাদের আশ্বস্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। এসএ গেমসের ট্রেনিং ভাতা নিয়েও কেটে গেছে জটিলতা। যখন যে কনফার্ম হলো যে এসএ গেমসটা হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা মোটামুটি অনেকে বন্ধ করে দিয়েছে এবং আমাদের এনএসসি যে পেমেন্টগুলি এখনও করা হয়নি। ওনারা আশ্বস্ত করেছেন যে এই পেমেন্টটা খুব দ্রুতই ছাড় দেওয়া হবে, বাট এখানে মনে হয় অর্থ মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট আছে। সো স্যার বলেছেন যে অর্থ মন্ত্রণালয় উনি নিজে এটা পার্সিউ করবেন, এই পেমেন্টটা যাতে তাড়াতাড়ি ছাড় দেওয়া যায়। ওনার স্টাইলটা একটু অন্যরকম। সো উনি আমাদের পূর্ববর্তী উপদেষ্টা মহোদয় যিনি ছিলেন, তার যে কার্যগুলো আছে সেগুলো কন্টিনিউশন করার মতন প্ল্যান দেখেছি এবং আমাদের কাছে আমরা ভেরি ইমপ্রেসড। শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার প্রসার ঘটাতে চান ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী ফুটবলারদের ডিজিটাল হেলথ পার্টনার হিসেবে ফুটবলের সঙ্গে যাত্রা শুরু করলো এক্সপার্টো রিওয়েল। আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে অস্ট্রেলিয়া মিশনের আগে নারী ফুটবলারদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। তারই প্রেক্ষিতে এবার স্বাস্থ্য সুরক্ষায় ডিজিটালি সেবা পাওয়ার সুব্যবস্থা পাচ্ছে নারী ফুটবলাররা। এক্সপার্টো রিওয়েলের অ্যাপের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম নিবন্ধন করা হবে। সেই তথ্যের ভিত্তিতে ফুটবলারদের শারীরিক অবস্থার যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। 1 বছরের জন্য এই ডিজিটাল হেলথ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ফেডারেশন। এ ধরনের পার্টনারশিপের মাধ্যমে ফুটবলারদের ইনজুরি ঝুঁকি কমবে বলে মত বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। সমর্থকদের প্রতিবাদের মুখে 2026 বিশ্বকাপের টিকিট মূল্য কমাতে বাধ্য হলো ফিফা। ফাইনাল সহ যে কোনো ম্যাচে $60 ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও তা পাবে শুধুমাত্র ওই ম্যাচে অংশগ্রহণকারী দেশের হাতে গোনা কিছু পার সমর্থক। ফিফার এমন উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে বৈষম্যের অভিযোগ তুলেছে সমর্থক গোষ্ঠী। শুরুর আগেই বহু বিতর্ক 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে। গত বৃহস্পতিবার টিকিট মূল্য প্রকাশের পর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কাতার বিশ্বকাপের তুলনায় সব মিলিয়ে প্রায় 500% বেশি টিকিট মূল্য নির্ধারণ করেছে ফিফা। এরপরেই বিভিন্ন সমর্থক গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সংগঠনের সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সমালোচনা আর প্রতিবাদের মুখে দাম কমাতে বাধ্য হলো ফিফা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচে সর্বনিম্ন ক্যাটাগরিতে $60 টিকিট কিনতে পারবে দর্শকরা। তবে এখানেই শুভঙ্করের ফাঁকি। $60 ক্যাটাগরিতে থাকা টিকিটের পরিমাণ স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার 1%-ও কম। তাও দেয়া হবে নির্ধারিত ম্যাচে অংশগ্রহণকারী 2 দলের ফেডারেশনকে। ফেডারেশন সেটা বিক্রি করবে দলের পার সমর্থকদের মাঝে। যেমন ইংল্যান্ডের প্রথম ম্যাচে তাদের ফেডারেশনের জন্য বরাদ্দ 4022টি টিকিট, তবে তার মধ্যে $60 টিকিট সংখ্যা মাত্র 402টি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে একই ক্যাটাগরিতে 2 ফাইনালিস্ট পাবে 450 করে টিকিট। ফিফার এমন সিদ্ধান্তে তাই ক্ষুব্ধ সমর্থক গোষ্ঠী। এমন নীতিতে বৈষম্যের অভিযোগ তুলেছে তারা। এই $60 স্কিমের আওতায় ফাইনাল ম্যাচ পর্যন্ত সব ম্যাচ দেখলে খরচ হবে $480। ক্যাটাগরি 4-এর জন্য এই মূল্য, আর ক্যাটাগরি 3-এ একইভাবে সবগুলো ম্যাচ দেখলে খরচ $6900। একই সেকশনে বসা দর্শকদের জন্য এই পার্থক্যটা অনেক বেশি। তার মানে আপনি একই সেকশনে বসে অন্য একজনের চেয়ে 15 গুণ বেশি দামে খেলা দেখছেন অথবা 15 গুণ কম দামে। এটা সঠিক নয়। অথচ ফুটবল হবার কথা ছিল সকলের। মার্কিন মূল্যকে বিশ্বকাপ টিকিট মূল্য মাঠে বসে খেলা দেখার স্বপ্ন ভেঙে দিচ্ছে অংশগ্রহণকারী অনেক দেশেরই ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়কে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখছেন উসমান দেমবেলে। পিএসজিকে এবারও একাধিক শিরোপা উপহার দেওয়ার লক্ষ্য তার।
ফিফা দ্য বেস্ট জয় উৎসর্গ করেছেন তার পরিবার ও সতীর্থদের। নতুন মৌসুমে ইনজুরির কারণে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি ফরাসি তারকা, তবে দ্রুতই সেরা ছন্দে ফেরার আশা তার। এদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখছেন পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া জিয়ানলুইজি দোনারুমা। কাতারের রাজধানী দোহায় অবস্থিত ফেয়ারমন্ট কাতারা হলের সব আলো একাই নিজের দিকে টেনে নিলেন ওসমান দেমবেলে। বার্সেলোনা ছেড়ে পিএসজি অধ্যায় কেটেছে স্বপ্নের মতো। একটা সময় কোচ লুই এনরিকের সঙ্গে সম্পর্ক মধুর ছিল না ফরাসি তারকার, তবে নিজেকে প্রমাণ করে আবারও এনরিকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন দেমবেলে। তাই তো দোহায় ফিফা দ্য বেস্টের মঞ্চে তার কাছে পাত্তাই পাননি বার্সেলোনার লামিন ইয়ামাল, রিয়াল মাদ্রিদে খেলা তারই স্বদেশী কিলিয়ান এমবাপ্পে। সেপ্টেম্বরে ব্যালন ডিওরের পর এবার তার হাতে উঠল ফিফা দ্য বেস্ট পুরস্কার। দুর্দান্ত একটা মৌসুম শেষে পিএসজি জয় করেছে কোয়াড্রুপল। গত মৌসুমে পিএসজির হয়ে দেমবেলে করেছেন 35টি গোল ও 16টি অ্যাসিস্ট। তার চমৎকার নৈপুণ্যে পিএসজি জয় করে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও লিগ 1, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপ ও উয়েফা সুপার কাপ ঘরে তোলে তারা। এমন অর্জনের পর পুরস্কার তো তার হাতেই ওঠা চাই। চোটের কারণে এই মৌসুমে খেলতে পেরেছেন মোটে 12 ম্যাচ, তবে বাধা পেরিয়ে ক্লাবকে এ মৌসুমেও সেরা সাফল্য উপহার দিতে চান দেমবেলে। এ পুরস্কারের কৃতিত্ব আমার সতীর্থ, আমার কোচ, ক্লাবের চেয়ারম্যান, পরিবার সবার প্রাপ্য। তাদের সহযোগিতা ছাড়া আমি একা কিছু অর্জন করতে পারতাম না। ব্যালন ডিওরের পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে আরো ভালো খেলার। ফিফা দ্য বেস্ট আমার ক্যারিয়ারের সেরা অর্জন। এ মৌসুমেও পিএসজিকে আরো শিরোপা উপহার দিতে চাই আমি। কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলেই ইতিহাস গড়বে পিএসজি। ক্লাবকে সে প্রাপ্তির স্বাদও উপহার দিতে চান তিনি। এদিকে পিএসজি থেকে তিক্ত স্মৃতি নিয়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো জিয়ানলুইজি দোন্নারুমাও সন্তুষ্ট বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার হাতে পেয়ে। এই পুরস্কার পেয়ে গর্বিত ও সম্মানিত বলে জানান সিটির ফরাসি এই গোলরক্ষক। পারভিন আক্তার, সময় সংবাদ। কোপা দেল রের শীর্ষ 16তে ওঠার মিশনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব তালাভেরা। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এর আগে ইংলিশ লিগ কাপে রাত 1:30টায় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে সিটিজেনদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। কিছুতেই সেরা ছন্দ ফিরে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। একটু ভালো করে তো আবার এলোমেলো। লা লিগায় হারিয়েছে শীর্ষস্থান। এল ক্লাসিকোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে 10 ম্যাচে 3টি করে হার ও ড্র। কোপা দেল রের রাউন্ড অফ 32-তে তালাভেরার বিপক্ষে ম্যাচটা মাদ্রিদিস্তাদের জন্য হতে পারে মোমেন্টাম ফিরে পাবার। স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরের ওপরের কোনো দলের বিপক্ষে এই প্রথম মাঠে নামতে যাচ্ছে তালাভেরা। ঘরের মাঠে চমক দিয়ে ম্যাচটাকে চিরস্মরণীয় করে রাখতে চাইবে তারা। তবে কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনতে চান না কোচ শাবি আলোনসো। এমনিতেই রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাইবে লস ব্ল্যাঙ্কোস। সাসপেনশন শেষে ফিরতে প্রস্তুত এন্দ্রিক, ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস। ইনজুরির তালিকাটা বেশ লম্বা তাদের। ডেভিড আলাবা, আলেকজান্ডার আর্নল্ড, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কারভাহাল, এডার মিলিতাও, ফার্ল্যান্ড মেন্ডিরা সাইড লাইনে। শুরুর একাদশে খেলবেন আন্দ্রে লুনিন, দানি সেবাওস, ব্রাহিম দিয়াস, গঞ্জালো গার্সিয়া, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, ভিক্টর ভালদেপেনাসরা। অভিষেক করানো হতে পারে হুয়ান মার্তিনেসকে। এদিকে ইউরোপের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটির লক্ষ্য ফিরে পাওয়া ছন্দটা ধরে রাখা। রিয়াল মাদ্রিদের মতো তাদেরও গত মৌসুমটা কেটেছিল হতাশায়, তবে সিটিজেনরা ফিরেছে ট্র্যাকে। ইপিএলে টেবিলের 2-এ উঠেছে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র 2। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে টানা 5 ম্যাচ। কারাবাও কাপে অল প্রিমিয়ার লিগ ফাইটে ব্রেন্টফোর্ড কঠিন পরীক্ষা হওয়ার কথা নয় পেপ গার্দিওলার শিষ্যদের জন্য। 2013-14 থেকে 20-21 এই 8 মৌসুমে 6 বার কারাবাও বা লিগ কাপ জিতেছিল ম্যান সিটি, কিন্তু এরপর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এমনকি কোয়ার্টার ফাইনালও পেরোতে পারেনি তারা। হোম ভেন্যু এতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমির টিকিট কাটতে মরিয়া জায়ান্টরা। ইনজুরির কারণে নেই জেরেমি ডোকু, জন স্টোনস, রদ্রি, মাতেও কোভাসিচরা। আফ্রিকা কাপ অফ নেশনসের জন্য নেই ওমর মারমুশ ও রায়ান আইতনৌরি। সুযোগের অপেক্ষায় সাবিনহো, অস্কার বব, রিকো লুইস ও জেমস ট্রাফোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ।
জয়রথ ছুটেই চলেছে বার্সেলোনার। কোপা দেল রেতে গুয়াদালাহারাকে 2-0 গোলে হারিয়ে শীর্ষ 16তে উঠেছে কাতালানরা। এদিকে লিগ কাপে কার্ডিফ সিটির বিপক্ষে 3-1 গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি। বছরের শেষটায় অপ্রতিরোধ্য বার্সেলোনা। লিগে সবশেষ ওসাসুনাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান 4 পয়েন্ট রেখেছে কাতালানরা। বছরের শেষটায় কোপা দেল রেতেও জয়ের ধারা ধরে রাখতে চেয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। রেকর্ড 32 বারের চ্যাম্পিয়নদের সামনে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারা হলেও সতর্ক কোচ। একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সা। ফেরান তোরেস, পেদ্রি, রাফিনিয়াদের রাখা হয়নি শুরুর একাদশে, তবে তাতে ম্যাচে কোনো প্রভাব পড়েনি। শুরু থেকে গোলের জন্য লড়াই করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে একাধিক সুযোগ থাকলেও গোল পায়নি বার্সা। 80% বল দখলে রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কোনোভাবেই। অবশেষে ম্যাচের 76 মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর ক্রসে হেডে গোল করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। ডেনমার্কের এই ডিফেন্ডারের গোলে স্বস্তি ফেরে হ্যান্সি ফ্লিকের চোখে মুখে। 1-0 গোলের লিড নিরাপদ নয়, তাই শেষটায় আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। নির্ধারিত সময়ে একেবারে শেষ মুহূর্তে ইয়ামালের পাশে গোল করে ব্যবধান 2-0 করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হয়নি কাতালানদের। ঘাম ঝরানো জয়ে শীর্ষ 16 নিশ্চিত করে গুয়াদালাহারার মাঠ ছাড়ে বার্সেলোনা। 2025 সালে নিজেদের শেষ ম্যাচে আগামী 21 ডিসেম্বর ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালানরা। এরপরই বড়দিনের উদযাপনে মেতে উঠবে বার্সেলোনা। এদিকে ক্যারাবাও কাপে কার্ডিফ সিটির মাঠে শুরু থেকে ছড়ি ঘুরিয়েছে চেলসি। সময়টা খুব একটা ভালো কাটছে না কোচ মারেস্কার। সবশেষ ম্যাচের পর বিতর্কিত মন্তব্য করে চাপে ছিলেন কোচ। মারেস্কাকে স্বস্তি উপহার দিতেই কার্ডিফ ম্যাচে জিততে মরিয়া ছিল ফুটবলাররা। তবে কার্ডিফের জমাট রক্ষণের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না তারা। গোলশূন্য প্রথমার্ধের পর 57 মিনিটে স্বাগতিকদের হতাশ করে চেলসিকে লিড উপহার দেন আলেহান্দ্রো গার্নাচো। তবে 75 মিনিটে ডেভিড টার্নবুলের গোলে সমতায় ফেরে কার্ডিফ সিটি। ড্রয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচের মোড় ঘোরান পেদ্রো নেতো। 82 মিনিটে তার গোলেই সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে ফিফা আরব কাপের খবর জানাবো। হাই ভোল্টেজ ফাইনালে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে মরক্কো ও জর্ডান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিগ ম্যাচে পরিষ্কার ফেভারিট মরক্কো। কাতারের লুসেইল স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে তারা। এর আগে 2012 সালে প্রথমবারের মতো আরব কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দ্য আটলাস লায়ন্স। 13 বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া তারা। 2022-এ প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মরক্কো। এবারও কাতারে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়ালিদ শিষ্যরা। এদিকে কিছুটা ব্যাকফুটে থেকেই ফাইনাল খেলতে নামবে জর্ডান। প্রথমবারের মতো আরব কাপের ফাইনালে উঠেছে তারা। শক্তিশালী মরক্কোর বিপক্ষে চমক দেখাতে পারলে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলবে জামাল সালামির দল। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেট হারিয়ে 326 রান করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলাইডে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। 33 রানের 2 ওপেনারকে হারায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলে নিতে পারেননি মার্নাস লাবুশেন। জফরা আর্চারের শিকার হয়ে তিনি ফেরেন 40 বলে 19 রান করে। দলকে বিপদে ঠেলে দিয়ে 0 রানে ফিরে যান ক্যামেরুন গ্রিনও। তবে অ্যালেক্স ক্যারির সঙ্গেও 91 রানের জুটি গড়ে প্রথম ইনিংসে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান উসমান খাজা। 82 রান করে খাজা আউট হলেও সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স ক্যারি। উইল জ্যাক্সের শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে 106 রান। এছাড়া জস ইংলিশ 32 ও মিচেল স্টার্ক অপরাজিত আছেন 33 রানে। 8 উইকেট হারিয়ে 326 রান করে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার 29 রানে দিয়েছেন 3 উইকেট। ইতালিকে টি20 ক্রিকেট বিশ্বকাপে উঠিয়ে এবার নিজেই ছিটকে গেলেন জো বার্নস। অধিনায়কত্বের পর এবার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। ইতালির নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওয়েন ম্যাটসন। দিশাহীন পথিককে পথ দেখিয়েছিলেন তিনি। ফুটবলের রাজত্বে ফুটিয়েছিলেন ক্রিকেটের ফুল। ইতালিয়ানদের কঠিন ডিফেন্স ভুলিয়ে শিখিয়েছিলেন লফটেড অ্যাটাক। তবে মানুষটা আকাশী নীল নন, যাতে অস্ট্রেলিয়ান জো বার্নস। 23টা টেস্ট, 6টা ওয়ানডে আর 8টা টি20 খেলেছেন তিনি ক্যাঙ্গারুদের হয়ে। 2020 সালে শেষবার খেলেন এই জার্সিতে। এরপর শুরু হয় তার জীবনের আরেকটা গল্প, যার পুরোটা জুড়ে ইতালি ক্রিকেট। মায়ের বাড়িতে ফিরলেও ক্রিকেটকে ভুলেননি বার্নস, বরং হাতে নেন কঠিন এক চ্যালেঞ্জ। ব্রিসবেনে বেড়ে ওঠা বার্নস গায়ে জড়ান ইতালির জার্সি। প্রয়াত ভাইয়ের সম্মানে জার্সিতে নম্বর নেন 85। 2024 সালের 9 জুন অভিষেকও হয়ে যায় তার। লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয়ে যায় তার নতুন পথ চলা। এরপর ডিসেম্বরে তার হাতে তুলে দেওয়া হয় দলটির অধিনায়কত্ব।
বার্নসের নেতৃত্বে এরপর গার্নসি এবং স্কটল্যান্ডকে হারায় ইতালি। পরে ইউরোপিয়ান অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায় তারা। বার্নসের নেতৃত্ব এবং উইলোবাজির জয় জয়কার ছিল চারদিকে। বৈশ্বিক আসরে দলকে নিয়ে দারুণ কিছু করার প্রত্যয় ছিল তার চোখে মুখে, কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা খেলেন জো বার্নস। ক্যাপ্টেনকে বাদ দিয়ে টি-20 বিশ্ব আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ক্রিকেট ফেডারেশন। ক্রিকেটার তালিকা এখনো নিশ্চিত না হলেও নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফেডারেশনটি। সেখানে বার্নসের জায়গায় ওয়েন মেডসেনকে নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছেন তারা। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ দলের জন্য বিবেচিত হবেন না বার্নস। মূলত চুক্তি সংক্রান্ত জটিলতার কারণেই তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারছে না ইতালিয়ানরা। যদিও চুক্তি মেনে ইতালির জার্সিতে খেলতে চাওয়ার কথা বারবারই বোর্ডকে জানিয়েছিলেন বার্নস। আর এই কারণেই সে সময় তার অনুবাদক হিসেবে কাজ করা মার্কো বেশ অবাক হয়েছেন ইতালিয়ানদের আচরণে। যে সমস্যার কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেছেন মার্কো। আগামী বছর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে ইতালি। সি গ্রুপে তাদের বাকি 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিএসজে মিডিয়া কাপ টুর্নামেন্টের খবর জানাবো। দাপুটে জয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সময় টেলিভিশন। এখন টিভিকে 4 উইকেটে হারিয়ে সময় টিভি ক্রিকেট দল। মৌলানা ভাসানী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সময় টিভির অধিনায়ক মাকসুম আলম খান। প্রথম ওভারে পেসার সাকলাইন প্রীতম তুলে নেন 1 উইকেট। এখন টিভির ব্যাটসম্যানরা শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি, তবে চ্যালেঞ্জিং স্কোরের জন্য লড়াই চালিয়ে যান তারা। নাইম তামিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেগ পেতে হয় তাদের। শেষ দিকে কিছুটা ব্যাট চালিয়ে স্কোর বোর্ডে 97 রান তোলে এখন টিভি। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে 4 হাঁকান সময় টিভির নাইম। তিনি ইনিংস বড় করতে না পারলেও 4 ছক্কা ফুলঝুরি ছোটান অলরাউন্ডার তামিম হোসেন। 4টি ছক্কা হাঁকিয়ে 35 রান করে বাধ্যতামূলক অবসরে যান তিনি। তখনই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় সময় টিভির। এরপর সাকলাইন প্রীতমও 3টি করে 4 ছক্কা হাঁকান। অন্য প্রান্তে 13 রানে অপরাজিত থাকেন তৌসিফ। 8 বল হাতে রেখে মাত্র 1 উইকেট হারিয়ে জয় তুলে কোয়ার্টার ফাইনালে পা রাখে সময় টিভি। ব্যাট হাতে 34 রান ও 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকলাইন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল উপস্থিত থেকে ম্যাচ সেরা ও জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল এর উদ্বোধনী কনসার্ট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনসমাগম চায় না সরকার। কঠিন চ্যালেঞ্জ নিয়ে সফল আয়োজনের আশায় বিসিবি। এবং আইপিএল এর রেকর্ড দামে বিক্রির পর তিনি মুস্তাফিজের ম্যাজিক। আইএল টি-20তে 3 উইকেট শিকার। কেকেআর এর পেসারের পুরো মৌসুমের এনওসি নিয়ে এবারও বিসিবির টালবাহানা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ তাজিন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।